আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন লিটল টাটা 21-এর রাতে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ ও ওয়ান ফার্মা। আজকে আলোচনা পুরো সময়টা জুড়ে আমি ফেরদৌসী আহমেদ রয়েছি আপনাদের সাথে। আজকের যে আলোচনা সেটি হচ্ছে যে তফসিল পেছানো যেতে পারে বা তফসিল পুনর্বিবেচনা করা যেতে পারে, এরকম একটি ঘোষণা এসেছে এবং সেই ঘোষণায় বিবেচনায় কি রয়েছে? বিবেচনায় রয়েছে মূলত বিএনপির মতো বড় রাজনৈতিক দল বা তাদের যে সমমনা দলগুলো যারা এখনও মাঠে আন্দোলন করছে, তারা যদি নির্বাচনে অংশ নিতে চান তাহলে এই পুনঃতফসিলের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। সেই যে সিদ্ধান্ত, সেখান থেকে সিদ্ধান্ত বা ঘোষণা, সেখান থেকে সত্যিকার অর্থে কী হতে যাচ্ছে, কারণ মনোনয়ন ফর্ম সেই যে সংগ্রহ সেটার বা জমাদানের শেষ তারিখ হচ্ছে 30 নভেম্বর। তাহলে আর এক সপ্তাহের মতো যদি সময় থাকে তাহলে কি হবে? সেখানে বিএনপিকে অংশগ্রহণ করছে কি করছে না, বা তাদের সমমনা দলগুলো কি সিদ্ধান্ত নেবে, সেখান থেকে পুনঃতফসিল ঘোষণা আসবে কিনা, এই আলোচনাটাই করতে চাচ্ছি। যাদেরকে পেয়েছি শুরুতেই আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিব। রয়েছেন আমাদের স্টুডিওতে মোহাম্মদ শাহনেওয়াজ, সাবেক নির্বাচন কমিশনার, আরও রয়েছেন আশিস সৈকত, প্রধান বার্তা সম্পাদক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আশিস সৈকত, আপনার কাছ থেকে আজকেও তথ্যটা আমি জেনে নিতে চাই, কি রয়েছে সর্বশেষ তথ্য এই পুনঃতফসিলের বিষয়ে? আপনাকে ধন্যবাদ। দেখেন, পুনঃতফসিলের ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি। যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো গণমাধ্যম থেকে নির্বাচন কমিশনের কাছে জানতে চাওয়া হচ্ছে যে যদি কোনো রাজনৈতিক দল সময় বাড়ানোর আবেদন করে তাহলে নির্বাচন কমিশন কি করবে, এবং নির্বাচন কমিশন থেকে বলছে যদি যৌক্তিক কারণ থাকে, কোনো রাজনৈতিক দল যদি যৌক্তিক কারণ থাকে তাহলে তারা এই বিষয়টা বিবেচনা করবেন। এবং আপনারা দেখেন, নির্বাচনের তফসিল পিছানোর যে রেওয়াজ বা এটা কিন্তু গত নির্বাচনও ছিল, 2018 সালের নির্বাচনেও কিন্তু একটি রাজনৈতিক দলের আবেদনের প্রেক্ষিতে ভোটের তারিখ কিন্তু পিছানো হয়েছিল। প্রথম ছিল 23শে ডিসেম্বর, নির্বাচন হওয়ার কথা ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন, পরে কিন্তু সেটি 7 দিন পিছিয়ে 30শে ডিসেম্বর সেই ভোটটি হয়েছিল। ফলে নির্বাচনের তারিখ পেছানো একেবারে যাবে না তেমনটা না, পেছানো যাবে, তবে সেটা একটা সীমারেখা আবার আছে। কারণ সংবিধানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে মেয়াদ শেষ হওয়ার, সরকারের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচনটা করতে হবে। তো সেই পূর্ববর্তী যে 90 দিন, সেই মেয়াদটা কিন্তু শেষ হয়ে যাবে 30শে জানুয়ারি 2024। ফলে 29শে জানুয়ারির মধ্যে কিন্তু ইলেকশন কমিশনকে নির্বাচনটা করতে হবে। এখন ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে যে ভোট হবে 7 জানুয়ারি। তো সেই ক্ষেত্রে পিছিয়ে হয়তো আরও 1 সপ্তাহ বা 2 সপ্তাহ হয়তো পিছাতে পারে, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু ওই 29 জানুয়ারি অতিক্রম করা তাদের জন্য কিন্তু খুব কঠিন। হ্যাঁ, আরেকটা বিষয় আছে, দৈবী দুর্বিপাক বলে একটা শব্দ আছে, সেটা হতে পারে, কিন্তু সেটা খুবই ওরকম কোনো সিচুয়েশন তৈরি না হলে সেটা হলে তো 29 জানুয়ারির পরেও যেতে পারবে হয়তো মেয়াদটা। সেটা তো একটা বিশেষ সময় বলতে বোঝায়, এবং সেটা আসলে অনেক বেশি অনাকাঙ্ক্ষিত, কারণ এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ বা সেরকম কিছু আসুক সেটা তো কখনোই কাঙ্ক্ষিত হয় না। কিন্তু যে কারণে গণমাধ্যম কর্মীরা নির্বাচন কমিশনকে এ ধরনের প্রশ্ন তুলছে যে আপনারা যদি কোনো রাজনৈতিক দল আবেদন করে পেছাবেন কিনা, এই প্রশ্নটার পেছনে কি কোনো গুঞ্জন রয়েছে? কোনো রাজনৈতিক দল কি ইচ্ছা প্রকাশ করছে যে শেষ মুহূর্তে আসতে পারে নির্বাচনে, যারা এখনো সিদ্ধান্ত দিয়েছে যে যাব না নির্বাচনে, এরকম কোনো দল? গতবার এটা আসলে হয়েছে গতবারের অভিজ্ঞতা থেকে। 2018 সালের নির্বাচনেও কিন্তু শেষ মুহূর্তে আমরা দেখেছিলাম যে বিএনপি এবং বিএনপি নেতৃত্বাধীন একটি জোট শেষ মুহূর্তে নির্বাচনে অংশ নিয়েছিল, এবং তারা কিন্তু প্রচারণার সময় পাচ্ছে না বা সময় পাবে না বলেই কিন্তু এই প্রচারণার সময়টা বাড়ানোর জন্য কিন্তু নির্বাচনের সময়সীমা বাড়ানো হয়েছিল। এইবারও আলোচনা আসছে, এখনও যেহেতু বিএনপি সহ বেশ কয়েকটা দল এখনও নির্বাচনে অংশ নেবে কি নেবে না বিষয়টা পরিষ্কার নয়, এবং নির্বাচনে অংশ নেওয়ার আপনার যে টাইম ফ্রেম দেওয়া আছে তাতে 30শে নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিলের সুযোগ আছে। ফলে 30শে নভেম্বর এসেও কিন্তু বিএনপি মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনে অংশ নিয়ে ফেলতে পারে। কিন্তু যেহেতু এই যে আগের যে সময়টা, যে প্রচার পর্ব, অনানুষ্ঠানিক প্রচার পর্বটা বিএনপি পেল না বা করলো না, সেই সময়টা তারা ইলেকশন কমিশনকে চাইতে পারে।
মানে সেই জায়গা থেকেই আসলে এই আলোচনাটা এসেছে। পূর্ববর্তী যে অভিজ্ঞতা রয়েছে 2018 বা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়টাতে, সেখান থেকে গণমাধ্যম কর্মীরা এ ধরনের প্রশ্ন রাখছেন, গুঞ্জন তেমন একটা 2018 না, 2009-তেও কিন্তু নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণ করা হয়েছিল। শুধুমাত্র 2014 সালে নির্বাচনটা যেটা স্যারদের অধীনে হয়েছিল, সেই নির্বাচন একই তফসিলে হয়েছিল। 2009 তো হয়েছিল, কিন্তু 2018টা সবাই বলে যে শেষ মুহূর্তে বিএনপির মতো একটি দল সিদ্ধান্ত নিয়েছিল যে তারা নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। এর আগে তো তারা অনড় ছিল, এবারও এখন পর্যন্ত অনড় রয়েছে, শেষ মুহূর্তে কি হয়। মোহাম্মদ শাহনেওয়াজ, গুঞ্জন তেমন নেই, পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে গণমাধ্যম কর্মীরা এরকম প্রশ্ন তুলছেন। সেক্ষেত্রে বলা হয় না যে সংবিধানে নিয়ম রয়েছে তফসিলটা পেছানো যেতে পারে বা পুনর্বিবেচনা করা যেতে পারে, সেই নিয়মটা আসলে সংবিধানে কি রয়েছে সেটা একটু শুনে নেই। আসলে ওই আশিসদা যেটা বললেন যে একটা সরকার 5 বছর কাল অতিক্রম করার পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, এটা আইনের বিধান। তা সেইটা কাউন্টডাউন আরম্ভ হয়ে গেছে জানুয়ারি 1 তারিখ থেকে, শেষ হবে নভেম্বর 1 তারিখে আরম্ভ হয়ে গেছে, সেটা জানুয়ারির 29 তারিখ 24 সালের শেষ হবে। তো এর মধ্যে নির্বাচন করতে হবে, নির্বাচনের সব পদ্ধতি এর মধ্যে থাকতে হবে। তো সেই কারণেই আমাদের বর্তমান নির্বাচন কমিশন একটা তফসিল ঘোষণা করেছেন, যার ভোট গ্রহণের তারিখ 7 তারিখ। তো এখন যদিও এটা এখনও কোনো গুঞ্জন শোনা যায়নি, তো একজন কমিশনার অবশ্য বলেছেন যে প্রয়োজনে ওনারা সময় বাড়াতে পারেন, এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছেন। এটা কোনো নির্বাচন কমিশনের সিদ্ধান্ত না, কারণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হলে নির্বাচন কমিশন থেকে আসবে। তো কমিশনার যেগুলো বলেন সেগুলো অবশ্যই ধর্তব্য বিষয় আছে। আবার বিধানে আছে যে 5 জন কমিশনারের মধ্যে কমপক্ষে 3 জন কমিশনার একদিকে থাকতে হবে একটা ডিসিশন নেওয়ার ব্যাপার, তাহলে সেটা সিদ্ধান্তে পরিণত হবে, মানে মেজরিটি হিসাবে। তো এইসব বিষয়গুলো রয়েছে। যাই হোক, একজন বলেছেন সেটার প্রেক্ষিতে এত গুঞ্জন উঠছে, সাংবাদিকরা ওইটা ব্যাখ্যা দিচ্ছেন। তো আমি যেটা হলো যে ইনক্লুসিভ একটা ইলেকশন দরকার। না, সেই আলোচনাটা তো আপনি নিশ্চয়ই করবেন বা আমিও সেটা শুনবো, কিন্তু তার আগে আপনি একজন কমিশনার বলেছেন, এখানে একটু আরেকটু শুনতে চাই। একজন কমিশনার বললেন, নিশ্চয়ই একটি দায়িত্বশীল পদে থেকে তো তার প্রতিটা বক্তব্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ, তিনি কেন বললেন সেখানেও কোনো কারণ রয়েছে? সেটাও কারণ আছে, কারণ ওই সুযোগটা উনি যে কথাটুকু বলেছেন সেটার সুযোগ রয়েছে। যেমন ধরেন, এখন যদি দেখা যায় একটা গুরুত্বপূর্ণ বলিয়ার খুব বড় দল বলি, তারা এখন বাইরে আছে, বিএনপি বাইরে আছে, তার সাথে একটা জোটও বাইরে আছে, তারা হয়তো ডিসিশন নিল যে না আমরা নির্বাচনে আসবো, এই একটা হতে পারে। তাদের ওই সব দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, আলোচনার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হলো যে আমরা আসবো, এরকম যদি হয়, সেই ক্ষেত্রে কী হবে? তারা তখন বলবে তো আমরা তো আমাদের আমাদের মানে যে দলগুলো আছে সেই দলগুলো বলবে, যে বিশেষ করে যারা বাইরে আছে তারা বলবে যে আমরা তো আমাদের প্রার্থী যাচাই করার জন্য কোনো অথবা প্রার্থী মানে নমিনেশন কাকে দেবে এটা ঠিক করার সময় পাইনি, আমাদের কিছু সময় দরকার। এখন নির্বাচন কমিশন কতটুকু ওই 29 জানুয়ারি আগ পর্যন্ত দিতে পারে? সেই ক্ষেত্রে দেখা যাবে যে পুনঃ তফসিল ঘোষণা করতে পারে, যদি সুন্দর নির্বাচন, যে ইনক্লুসিভ ইলেকশনের প্রশ্ন আছে, হ্যাঁ, সবার অংশগ্রহণে যেটা হওয়া উচিত, সেটার দিকে নির্বাচন কমিশন অবশ্যই দৃষ্টি দিবে। এবং আমরা আশা করি যে তখন নির্বাচন কমিশনের হাতে যেহেতু কিছু সময় রয়েছে, যে ইচ্ছা করলে আর এই তারিখের মধ্যে দিতে পারে, সেই জন্য হয়তো সব কিছু 7 দিন 10 দিন পিছিয়ে করে দিতে পারে। এই জন্য উনি বলেছেন, ওনার বলার অযৌক্তিক কিছু নাই, তবে সিদ্ধান্ত এখনো নির্বাচন কমিশন থেকে আসে। যৌক্তিক তো কারণ অনেক রয়েছে, সেই জায়গাটাই যেটা জানতে চাওয়ার ছিল। মোহাম্মদ শাহনেওয়াজ, যদি এভাবে প্রশ্নটা রাখি যে 12 থেকে 15 নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে, এরকম পূর্ববর্তী সময়ে একটি ঘোষণা ছিল, মোটামুটি এটা সময় তো দেওয়া হয়েছে যে 12 থেকে 15 তারিখের মধ্যে ঘোষণা আসতে পারে। তারও আগে আমরা শুনেছি যে নভেম্বরের প্রথম অর্ধের মধ্যেই ঘোষণাটা আসতে পারে। এই যে নানান ধরনের কথা, নির্বাচন কমিশন থেকেও সবাইকে এক ধরনের অনুমান দিয়ে রেখেছে যে এইটা আসতে পারে, তফসিলটা কবে ঘোষণা হতে পারে। তখন যদি কোনো দল অংশগ্রহণ করে, তারা তো তখনই আগ্রহ প্রকাশ করবে। তখনও যখন আগ্রহ প্রকাশ করেনি, আবার তারা আগ্রহ প্রকাশ করতে পারে, এই ভাবনাটা কেন এখন আসলো? আসলে তো স্বাভাবিক অবস্থা চলছে না, কিছু অস্বাভাবিক অবস্থা চলছে। যেমন বিএনপি আসছে না, তাদের দাবি হলো যে এই সরকারের অধীনে নির্বাচন করবে না, অথবা এই সরকারও আইনের বাইরে যাবে না, সংবিধানের বাইরে যাবে না, এই অবস্থা দুই মেরুতে অবস্থান করছে। এখন যদি এমন ঘটনা ঘটে, মানে রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু না, একটা কমন বাক্যই আছে,
তো সেই ক্ষেত্রে তারা হয়তো চিন্তা করলো যে আমি ইলেকশনে যাব, দেখি ইলেকশনে কী হয়, এরকম চিন্তা হতে পারে। অথবা এমন কোনো পরিস্থিতি ঘটে গেল যাতে বিএনপি বলবে যে আমরা নির্বাচনে যাব। তো অনেক কিছু করতে পারে, কি ঘটবে আমি জানি না। যে ওই সময় ঘটে না যে আপনি বললেন যে আগে জানতো, তখন তো তারা মানে একবারে এই স্ট্যান্ড একটা পয়েন্টে স্ট্যান্ড করেছিল, সেটা হলো যে আমরা ওই নির্বাচনে যাব না যদি সরকার পদত্যাগ না করে। তো সেটা তাদের ব্যাপার ছিল। এখন যদি কোনো নমনীয়তা তাদের মধ্যে আসে অথবা সরকারও কিছু নমনীয়তা দেখিয়ে তাদেরকে কাছে টানার চেষ্টা করে, অনেক কিছু ঘটতে পারে। কিছু যদি রাজনীতিতে, যেহেতু শেষ কথা নেই, কিছু যদি ঘটে তাহলে কি ধরনের সিদ্ধান্ত হবে সেই ধরনের একটি পূর্ব প্রস্তুতি বা একদম জনগণকেও মানসিকভাবে তৈরি করে রাখার জন্য এরকম একটি ঘোষণা এসেছে। আশিস সৈকত, এখানেও একটু জানতে চাই, এরকম যখন আলোচনাগুলো ওঠে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ ভাবে তাহলে কি কোনো সংলাপ হবে, কোনো সমঝোতা হবে, সেরকম কি কোনো ভেতরে ভেতরে রয়েছে কি না কোনো আলাপচারিতা? কারণ আমরা দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বলেছেন তফসিল পুনর্বিবেচনা করা হবে কি না হবে এটা নির্বাচন কমিশনের এখতিয়ার, তারা ভাববেন। যদিও সত্যিকার অর্থে এটা নির্বাচন কমিশনের এখতিয়ার, তারপরও যখন এরকম একটি দলের সাধারণ সম্পাদক বলেন তখনও মানুষ ভাবতে শুরু করে তাহলে কি কোনো সমঝোতা হচ্ছে কিনা। না দেখেন, রাজনৈতিক সংলাপ সেটা তো সংলাপের আয়োজন করবে কি। আমরা মাঝখানে দেখলাম যে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তিনি একটা সংলাপের আয়োজনের আহ্বান করলেন রাষ্ট্রপতিকে। সেটা রাষ্ট্রপতি কতটা বিবেচনা, রাষ্ট্রপতি চাইলে তো করতেই পারেন, সব রাজনৈতিক দল সাথে তিনি বসতে পারেন, চা খেতে পারেন, সেই ধরনের। কিন্তু এখন সব রাজনৈতিক দলগুলো তো ধরেন আওয়ামী লীগ নিজে একটা রাজনৈতিক দল, যদিও সে সরকারে আছে, তো তার তো এখন মূল প্রস্তুতির জায়গা নির্বাচনটা করা। দেখেন 3,000 3,500 প্রার্থী থেকে শর্টিং করে বের করে এনে নির্বাচনে জেতার যত রকম কৌশল আছে, প্রার্থী ভালো মনোনয়ন কীভাবে দেওয়া যায় সেই কাজটা করছে। ফলে দল হিসাবে কেউ উদ্যোগী হয়ে সংলাপটা করবে আমার তেমনটি কিন্তু মনে হচ্ছে না। তাদের এখন ব্যস্ততা বলি বা মনোযোগ বলি তো অন্য জায়গায়, তাদের মনোযোগ এখন নির্বাচন নিয়ে, নির্বাচনে তারা কিভাবে ভালো করবে, কিভাবে তারা ভালো প্রার্থী দিবে বা কিভাবে নির্বাচনে বৈতরণী পার হবে সেই চিন্তা। এবং এটা সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য। একমাত্র যারা বিএনপির কথা আপনি বলতে পারেন, বিএনপি নেতৃত্বাধীন জোট, তারা একটা চুপ করে বসে আছে। এখন এই জায়গাও কিন্তু চুপ না। আপনি দেখেন বিএনপি জোটের একটা বড় শরিক তিনটা দল কিন্তু পরশুদিন আবার নির্বাচনে আসার ঘোষণা দিয়েছে। কল্যাণ পার্টির প্রধান মেজর জেনারেল ইব্রাহিমের নেতৃত্বাধীন তিনটা দল তারা আবার ঘোষণা দিয়েছে যে তারা নির্বাচনে যাবেন। এটা কিন্তু ডেভেলপমেন্ট একটা, যে এই যে তারা এতদিন তারা বলছে নির্বাচনে যাবে না, বিএনপির সঙ্গে তারা যুগপথ আন্দোলন করেছে, হরতাল অবরোধ এসব কর্মসূচিতে তারা যুক্ত ছিল, কিন্তু কালকে কিন্তু তারা আবার নির্বাচনে আসার ঘোষণা দিল এবং 3 দল মিলে তারা একটা যুক্ত ফ্রন্ট গঠন করে নির্বাচনে আসার ঘোষণা দিল। এখন 29 তারিখ আসতে তো আরও 4-5-6 দিন বাকি আছে। এর মধ্যে আবার বিএনপি যদি তাদের, যেটা স্যার বললেন যে রাজনীতিতে শেষ কথা নেই, হ্যাঁ তাদের পরিকল্পনা মধ্যে এরকম থাকতে পারে যে শেষ মুহূর্তে তারা নির্বাচনের মাঠে যুক্ত হবে, সেরকমটিও হতে পারে। সেই জন্যই কিন্তু এই আলোচনাগুলো এসছে যে যদি তারা আসে তাহলে নির্বাচনের সময় বাড়ানোর আলোচনা বা পুরো তফসিল করার আলোচনাগুলো এসছে। তো আমার কাছে মনে হয় না যে বিএনপির না আসার সময় তো শেষ হয়ে যায়নি, কারণ 30 তারিখের আগ পর্যন্ত আমরা বলতে পারবো না যে বিএনপি আসে না। 30 তারিখের পরে হয়তো আমরা একটা সমীকরণ টানতে পারবো যে না বিএনপি শেষ পর্যন্ত এলো না। আমি তো আশাই দেখি যে এই যে মেজর জেনারেল ইব্রাহিম যিনি, উনি তো একেবারে বিএনপির সঙ্গে সোচ্চারভাবে এই জোটের সঙ্গে যুক্ত ছিলেন। আপনি যদি বলেন বিএনপির সেকেন্ড মানুষকে যদি মেজর ইব্রাহিম ছিলেন, টেলিভিশন থেকে শুরু করে মাঠে সব জায়গায়, কিন্তু হঠাৎ করে দেখলাম যে মেজর জেনারেল ইব্রাহিম বলেন যে দেশের সার্বিক স্বার্থে তিনি কেয়ারটেকার অধীনে নির্বাচন চাই, কোথাও তিনি বলেছেন, কিন্তু দেশের সার্বিক স্বার্থে তিনি মনে করছেন যে নির্বাচনে অংশ নেওয়া উচিত, এই জন্য তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। অর্থাৎ নির্বাচন বয়কট করার ব্যাপারে তিনি আগ্রহ দেখাচ্ছেন না, হয়তো সেই নির্বাচনী ব্যবস্থা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে। এতদিন কিন্তু গতকালের আগ পর্যন্ত কিন্তু তিনি নির্বাচনের বিরুদ্ধে ছিলেন, মানে বিএনপির যে সিদ্ধান্ত। আরেকটি জায়গায় একটু শুনতে চাই, আপনি রাষ্ট্রপতির কাছে যে সংলাপের আহ্বান করা হয়েছে, রাষ্ট্রপতি যদি সংলাপের কোনো ব্যবস্থা করেন, আয়োজন করেন, সেক্ষেত্রে আগেও তো আমরা দেখেছি যে সেখানেও বিএনপির মতো দল অংশ নেয়নি রাষ্ট্রপতি সংলাপে, এর আগে আমরা দেখেছি। আপনার কি মনে হয় যে রাষ্ট্রপতি এই মুহূর্তে কোনো সংলাপের আয়োজন করলে বিএনপি সেখানে অংশ নেবে? এইটা বলা খুব মুশকিল যে বিএনপি শেষ মুহূর্তে যাবে কিনা, আবার রাষ্ট্রপতিও উদ্যোগ নেবেন। বিএনপি তো সবসময় বলে থাকে যে রাষ্ট্রপতি কোনো আয়োজন করলে সেটার কোনো আসলে কার্যত ফলাফল নেই, এরকমটাই তারা ইঙ্গিত করে থাকেন। না, কিন্তু এখন তো ধরেন যে সরকার, প্রধানমন্ত্রী নেতৃত্বে শেখ হাসিনার যে সরকার, এই সরকার তো আসলে ইন্টারিয়াম গভর্নমেন্ট, নির্বাচনকালীন সরকার। কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত কিন্তু এখন এই সরকার আর নিতে পারবে না। যদি কেয়ারটেকার গভর্নমেন্ট বিল যদি পাসও করতে হয়, বা এখন তো পাস করতে পারবে না যেহেতু পার্লামেন্ট নাই, যদি এই দাবি মানতে হয়, যদি অর্ডিন্যান্স আকারেও করতে হয়, তাহলে কিন্তু রাষ্ট্রপতিকে লাগবে।
অতএব রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই এটা বলার কিন্তু কোনো সুযোগ নাই আমার কাছে মনে হয় না। তবে বিএনপির যা সিগন্যাল আমরা দেখছি যে চিফ ইলেকশন কমিশন কিন্তু তিনবার বিএনপি আমি আশিস এখান থেকে একটু যুক্ত করে দিতে চাই, বিএনপি কিন্তু সেটা বলে না যে রাষ্ট্রপতির ক্ষমতা নাই, তারা ইঙ্গিত যেটা করেন যে রাষ্ট্রপতি আসলে ওই ক্ষমতা থাকলেও ওইভাবে প্রয়োগ করবেন না, তিনি কারো ইঙ্গিতে বা ইন্ধনে সেই প্রয়োগটা করবেন, এইটা তারা বুঝাতে চান। এখন ওই জায়গাটায় যদি চিন্তাটা চলে যায় বা সিদ্ধান্তটা চলে যায় তাহলে তো আর আলোচনায় যাবেন না, এটাই পরিষ্কার হয়ে যায়। এখন তো ধরেন ইলেকশন কমিশন এর আগে 3 দফা সংলাপ ডাকলো সব রাজনৈতিক দলগুলোর, এবং শেষ পর্যন্ত 2 দফা ওনারা গেলেন না, এবং তৃতীয় দফায় যে সংলাপের আয়োজনটা করলো তারা ওই দিন সকালে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আমাদের যে অ্যাম্বাসেডার পিটার ডি হাস তিনি গিয়ে কিন্তু ইলেকশন কমিশনকে একটা রিকোয়েস্ট করেছিলেন যে আপনারা শর্তহীন একটা সংলাপের আয়োজন করেন, এবং ওই দিন বিকালে কিন্তু সব রাজনৈতিক দলকে, নিবন্ধিত 44 রাজনৈতিক দলকে ইলেকশন কমিশন চিঠি দিল, এবং আমরা কিন্তু দেখলাম যে সেই সংলাপও বিএনপি বা তাদের যারা জোট সমমনা তারা কিন্তু যায়নি। ফলে রাষ্ট্রপতি ডাকলেও যে তারা যাবে সব তেমনটি আশা করা আমার মনে হয় না খুব বেশি আশা করার কিছু আছে। জি, মোহাম্মদ শাহনাজ, আপনি আসলে অংশগ্রহণমূলক একটি নির্বাচনের এই আলোচনাটা তুলতে চাচ্ছিলেন, আমি হয়তো আপনাকে থামিয়ে আর একটু পরিষ্কার হয়ে নিয়েছি পূর্ববর্তী প্রসঙ্গে। এখন সেটাই শুনতে চাই, সেই অংশগ্রহণমূলক নির্বাচন কমিশনের দায়িত্ব না যে কোন দল অংশ নেবে আর কোন দল অংশ নেবে না, তাদের তো আসলে দায়িত্ব সুষ্ঠু একটা নির্বাচন সম্পন্ন করা। তারপরও নির্বাচন কমিশন এই যে চাওয়াটা যে সবাই অংশ নেক, সেই জায়গাটায় এখনকার যে নির্বাচন কমিশন কতটা চাচ্ছে এবং কতটা গুরুত্ব দিচ্ছে? সেটাই বলছিলাম যে অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে সব দল মানে ইনক্লুসিভ একটা ইলেকশনের স্বার্থে নির্বাচন কমিশন যে শিডিউল করতে পারতো এবং করার এখনও ক্ষমতা আছে যদি সবাই বলে যে আমরা আসবো। একটা সুন্দর নির্বাচন তো দেশও চায়, নির্বাচনের কমিশন চায়, সমস্ত জাতিই চায়। তো সেই একটা সুষ্ঠু নির্বাচন এবং ইনক্লুসিভ নির্বাচন হতে হলে সব দলের অংশগ্রহণ দরকার, যদিও বেশিরভাগ দল নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছে এবং কেউ এখনও অল্প কয়েকটা দল এখনও ডিসিশন নেয়নি অথবা জানায়নি কী করবে, আর 9টা দল বোধহয় করবে না বলে জানিয়েছে। এই অবস্থা আছে। এখন সব দল যদি করে 44টা দলের মধ্যে 42টা তাহলে 35টা দলও এসে যায়, বিশেষ করে যেগুলো গুরুত্বপূর্ণ দল স্বাভাবিকভাবে মানুষ মনে করে, যেমন বিশেষ করে বিএনপির মতো দল, এরা জাতীয় পার্টি অবশ্য আসবে বলেছে। তো বিএনপি যদি আসে এই জন্য যদি কিছুটা কাটছাট করতে হয় আইনের ভিতর থেকে, সেটা নির্বাচন কমিশন তো ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য করতেই পারে। সেই কারণেই এই যে শিডিউলের কথাটা এসেছে যে এইভাবে ওনারা যদি আসতে চান তবে সেই ক্ষেত্রেও নির্বাচন কমিশন সাথে একা নিজে করবে না, তাকে যে দল আসবে তাদেরকে চাইতে হবে যে আমাকে সময় দরকার, আমার প্রার্থীগুলো তো আমি বাছাই করবো, এই বিষয়গুলো থাকতে হবে। সেই ক্ষেত্রে শুধু ইনক্লুসিভ ইলেকশন জন্য সময় দিতে পারে। তবে আমাদের এখন যে আশিসটা যেটা বলেন, এখন কি যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, ওই সব দলের অংশগ্রহণের মতো অবস্থান খুব একটা দেখা যাচ্ছে না। কারণ এখনও একদল চাচ্ছে সরকার পদত্যাগ করেও তারপরে আলোচনা যাবে, সেটা অর্থহীন একটা কথা। ওই যেমন আমি বিচার মানি তাল গাছটা আমাকেই দিতে হবে, এই ধরনের বিষয়। সংসদ বিলুপ্তি ঘোষণার দিকেই তারা খুব অনড় হয়ে আছে। সংসদ তো বিলুপ্তির পথে আছে, সেটা সংসদ এই মেয়াদের আগেই একদম সব ছেড়ে দিতে হবে এরকমটা, তাহলে তো আওয়ামী লীগের জন্য আর কিছু রাখলো না। কিন্তু সেখানে একটা প্রশ্ন আছে কেন তারা ছাড়বে, সেটা আমি সেই কথাই আসছি। সে কেউ যখন কারো মানে কয়েক পক্ষ অথবা 2 পক্ষ সংলাপ করে সবাইকে কিছু ছাড় দিতে হয়। আমাকে যদি আগেই সব ছাড়িয়ে নেন তাহলে তো সংলাপ বসে না। তো সেই কাজেও আমি বুঝি না যে এই জাতীয় দলগুলো কিভাবে এইভাবে চিন্তা করছেন। সবাইকে তো হাতে কিছু রেখে কথা বলতে হবে, সেই অবস্থাতেও কোনো পক্ষই নাই, বিশেষ করে বিএনপি তো নাই। বিএনপি বলছে পদত্যাগ করতে, বলছে পদত্যাগ করলেন অন্য পক্ষের হাতে কি রইল। এই জন্যই মনে হচ্ছে যে সংলাপটা হবে কি না হবে না, হওয়ার কোনো সুযোগ দেখছি না, সাথে সাথে আপোষেরও কোনো সুযোগ দেখছি না, মানে একটা কমন ফর্মুলার কোনো সুযোগ দেখছি না। সাথে সাথে ওই বিএনপি আসবে এটারও কোনো আপাত দৃষ্টিতে কোনো সুযোগ আমার কাছে খুব স্পষ্ট। তারা এখনো শর্তযুক্ত যে সংলাপের কথা বলছে, সেক্ষেত্রে শর্তই যদি জুড়ে দেয় যে পদত্যাগ করতে হবে, তাহলে সংলাপের কি প্রয়োজন? সেই জায়গায় মোহাম্মদ শাহনওয়াজ যেটা আশিস সৈকত এই আলোচনাটা তুলেছেন যে ছোট ছোট দলগুলো নির্বাচনে এবার অংশ নেয়া, প্রার্থী দেয়া বিভিন্ন আসনে, সেই জায়গাটা এবারের ইলেকশনটা যদি এরকম কি আলাদা আপনি মনে করেন কিনা অন্যান্য ইলেকশনের তুলনায়, অন্য সময়ের? একটু তো ভালো অবস্থা আসছে বলো, যে দলগুলো আগেরবার নির্বাচন
করতে চায় না, তারা অনেকে চলে এসছে। জেনারেল ইব্রাহিমের সাথে সহ একটা দল তৈরি করে, মানে একটা ফ্রন্ট তৈরি করে আসছে। আরও এখনও কয়েকটা দল ডিসিশন নেয়নি, এরা যদি নির্বাচনে আসে। আর নির্বাচন অ্যাকচুয়ালি নিবন্ধিত হয় দলগুলো নির্বাচন করার জন্য, নিবন্ধিত হয়, রাজনীতি করার জন্য নয়। রাজনীতি করার জন্য তো দল ঘোষণা এবং অন্যান্য পদ্ধতি আছে। নির্বাচন কমিশন নিবন্ধিত হয় নির্বাচন করার জন্য। তো নির্বাচন ছাড়া কতদিন, পানি ছাড়া মাছ কতদিন থাকবে? কাজে এই কারণে আমার মনে হয় যে বিভিন্ন দল এগিয়ে আসছে এবং যারা এখনো ডিসিশন তারা হয়তো এগিয়ে আসবে। এটা আমার ব্যক্তিগত মত। সম্মানিত দর্শক, নিটোল টাটা 21 রাতে আলোচনায় ছিলাম, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ ও ওয়ান ফার্মা। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম নিটোল টাটা 21 রাতের আজকের আয়োজনে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ ও ওয়ান ফার্মা। আজকে যে আলোচনায় আমরা ছিলাম এতক্ষণ, নিশ্চয়ই যারা আমাদের সাথে আলোচনায় বিরতিতে যাবার আগ মুহূর্ত পর্যন্ত ছিলেন তারা জানেন যে তফসিল পুনর্বিবেচনা করা হবে কিনা বা তফসিল পেছানো হবে কিনা, এই আলোচনাটাই মূলত করছি। কারণ এরকম একটি ঘোষণা এসেছে, একজন নির্বাচন কমিশনার এরকম বলেছেন, যদি বিএনপির মতো বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহ দেখায় তাহলে বিবেচনা করা হতে পারে। সেই আলোচনাটাই করছি নিটোল টাটা 21 রাতে। আশিস সৈকত, আপনাকে বলেছিলাম যে ছোট ছোট দলগুলো এবার ব্যাপক আগ্রহ দেখাচ্ছে, তারা 300 আসনে প্রার্থী দিবে, প্রয়োজনে জোটবদ্ধ হয়ে। এই যে ব্যাপারগুলো অন্যান্য সময়ের তুলনায় বা এবার বড় রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে ছোট দলের যে এই ধরনের একটা বলা যেতে পারে তাদের এক ধরনের মাথাচাড়া দিয়ে ওঠা, তারা 300 আসনে প্রার্থী দেবার মতো ঘোষণা আসা, এগুলো কি একটু আলাদা মনে হয় কিনা আপনার কাছেও? না, দেখেন, আমরা ছোট দল বড় দল বলি একটা ভোটের হিসাব দেখি আর কি, যে 20 বছর 25 বছরের ভোটের হিসাব দেখি। আওয়ামী লীগ আমরা বড় দল বলি, দেখি যে 35-38% ভোট তারা পায়, বা বিএনপিকে বড় দল বলি, তারা 30%-32% ভোট পায়। 20-25 বছরের হিসাব দেখে আমরা মোটা থেকে বলি। কিন্তু এবার কিন্তু ইন্টারেস্টিং হলো যে যাদের কোনো ভোটের হিসাব নেই তারাও কিন্তু অংশ নিচ্ছে। যেমন তৃণমূল বিএনপি, তাদের কোনো ভোট, নতুন নিবন্ধিত একটি রাজনৈতিক দল, তার তো কোনো ভোটের হিসাব আমাদের কাছে নেই। 300 আসনে তারা প্রার্থী দিবে। এবং আমরা দেখছি যে তাদের সঙ্গে যারা যুক্ত হচ্ছে এই দলটির সঙ্গে, তারা দলটা নতুন কিন্তু মানুষগুলো সব পুরানো, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নানাভাবে যুক্ত ছিলেন, স্থানীয়ভাবে যুক্ত ছিলেন। এই মানুষগুলা যুক্ত হচ্ছেন এই দলটার সঙ্গে। ফলে এইটা নতুন দল হলেও এটা ছোট না বড়, এটা কিন্তু আসলে ভোট গেলে এটার হিসাব বোঝা যাবে। আর আপনি যদি ভোটের হিসাব যদি দেখি আমরা, তাহলে দেখবেন যে এই যে 72-এর পর থেকেই, 72 সাল থেকেই আওয়ামী লীগ ভোট আর এন্টি আওয়ামী লীগ ভোট সবসময় একটা ফ্যাক্টর হিসাবে কাজ করেছে এখানে। এবং এই এন্টি আওয়ামী লীগ ভোটটা কিন্তু চেঞ্জ হয়েছে, নাম বদল হয়েছে। কখনো এটি জাসদের কাছে গেছে, কখনো এটা বিএনপির কাছে গেছে, কখনো জাতীয় পার্টির কাছে গেছে, কখনো বা অন্য দল এটা শেয়ার, জাসদ এটা শেয়ার নিয়েছে, ওয়ার্কার্স পার্টি শেয়ার নিয়েছে, বা সিপিবি শেয়ার নিয়েছে। সেই ভোটের যে হিসাব আপনি যদি দেখেন, হিসাবটা দেখেন, সেই ভোটের হিসাব দেখবেন যে প্রায় একই রকম আছে, কিন্তু ভোটটা ভাগ হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় তৃণমূল যে একটা বড় ভাগ বসাবে না, বা জাতীয় পার্টি একটা বড় ভাগ বসাবে না, সেটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। কারণ ভোটটা তো এন্টি আওয়ামী লীগ ভোট, আওয়ামী লীগের একটা ভোট এন্টি, আর সুইং ভোট 8%, 10%, 7% সেটা সবসময় থাকে, সেটা এইদিকে সেদিকে, সেটা অনেক মানুষ চেঞ্জ করে মত। কিন্তু এই ভোটটা যখন এন্টি আওয়ামী লীগ ভোটটা যদি যায়, সেই ভোটটা তো আওয়ামী লীগের দিকে আসবে না। ফলে হয় তৃণমূলে যাবে, না হয় জাতীয় পার্টিতে যাবে, বা অন্যান্য দল যারা আছে, বা জেনারেল ইব্রাহিমের নেতৃত্বাধীন যে জোট হলো, কারণ তারা তো এই পরশুদিন পর্যন্ত বিএনপির সঙ্গে জোটে ছিলেন, কালকে তারা জোট থেকে বেরিয়ে এসে নতুন করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিল, এবং তারাও একটা জোট করে। ফলে মানে ভোটের ইকুয়েশনটা আসলে 24 সালে ভিন্ন রকম হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল যে দলটি জামাত ইসলামী এবার কিন্তু নির্বাচনে নাই, এবং জামাতেরও কিন্তু একটা ভোট, কিন্তু আপনার ভোটের হিসাব কিন্তু আমরা দেখেছি যে জামাতেরও একটা ভোট কিন্তু আছে, কোথাও 1%, 2%, কিন্তু অ্যাভারেজে 5%, 6% একটা ভোট কিন্তু আছে জামাতের। তো সেই ভোটটাও আওয়ামী লীগে যাবে, এটা কিন্তু ভাবার কোনোই কারণ নাই, যাবে না। তো সেই ভোটটাও যেহেতু জামাতে যেতে পারবে না, সেই ভোটটা যারা দাঁড়াবে সেই দিকেই তো যাবে, সেটা এন্টি আওয়ামী লীগ যে জায়গাটা পাবে, হয় জাতীয় পার্টি বা কল্যাণ পার্টি বা তৃণমূল বিএনপি, সেখানে যাবে। তো সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে তৃণমূল বিএনপি যেটা, সেইটা আমার কাছে মোর ভাইব্রেন্ট মনে হচ্ছে এবার। কারণ আপনি দেখেন যে তাদের সঙ্গে যারা যুক্ত হচ্ছে, আপনি দলের সেক্রেটারি তৈমুর আলম খন্দকার বা সভাপতি, বা এখন নতুন যাদের তারা নমিনেশন দিচ্ছে, তারা জাতীয়ভাবে অত বেশি পরিচিত বা অত বেশি পাওয়ারফুল না হলেও স্থানীয়ভাবে তারা খুব গুরুত্বপূর্ণ।
স্থানীয়ভাবে যে আসনওয়ারি তারা চিন্তা করে করে এই নমিনেশনগুলো দিচ্ছে। আপনি যে সুইং ভোটটার কথা বললেন, সেখানে তো মানে প্রার্থী নির্বাচন একটি বড় বিষয়। সেখানে কি মনে হয় এই সুইং ভোটটার ক্ষেত্রে প্রার্থীর নির্বাচনটা বিভিন্ন দল যদি সেই প্রাধান্য দিয়ে করতে পারে, তাহলে সেখানে হিসাব নিকাশটা কি হতে পারে? সেখানে আপনি যেটা বললেন সেটা একটা গুরুত্বপূর্ণ। প্রার্থীটা কেমন দিল সেটার মধ্যে কিন্তু সুইং ভোটের একটা অংশ যাবে, কিন্তু পুরো অংশ যাবে না। পুরো অংশ এখন ধরেন যে এই যে পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু এখন আগে বরিশাল যেতে আপনার সারা রাত ভোরে বরিশাল যেতে হতো, এখন আপনি 2.5 ঘন্টা 3 ঘন্টায় বরিশাল যাচ্ছেন। তো বরিশালে যে মানুষটাই বেনিফিট পাচ্ছে, সে যদি সুইং হয়ে যায়, সুইং ভোটের মধ্যে সে চলে আসে, অবাক হওয়ার তো কোনো কারণ থাকবে না। মেট্রো রেল হওয়ার পরে আমাদের উত্তরা থেকে মতিঝিল আসতে যার আগে 2 ঘন্টা লাগতো, সে এখন আধা ঘন্টায় চলে আসতেছে, মতিঝিলে এসে অফিস করছে, এবং সে নিশ্চিত জানে আমি যদি 8:30টায় বেরোই আমি 9টায় মতিঝিল যে পৌঁছতে পারবো। তো সেই ভোটটা যদি সুইং ভোটের সঙ্গে যুক্ত হয়, আপনি কিন্তু অবাক হতে পারবেন না। ফলে সুইং ভোট কিন্তু নানা রকম হতে পারে, মানে আপনি যেটি বললেন সেটিতে একটা প্রার্থী দেখে হবে। আর এই যে গত 5 বছরের যে নানা রকম উন্নয়ন, বা আপনি যদি বলেন যে হ্যাঁ আবার এটাও হইতে পারে, কারণ সুইং ভোটারদের মাথায় তো এই ফ্যাক্টরগুলো বিবেচিত হবে। হ্যাঁ ডেফিনেটলি। আমরা তো ওই যে নির্বাচনের খবর সংগ্রহ করতে গিয়ে আমরা কিন্তু দেখেছি যে আমাদের রিপোর্টার এসে বলেছে যে মিরপুরের মানুষ খুব খুশি, মিরপুরে যারা অন্য দল করতো তারাও খুব খুশি, কারণ এখন মিরপুর থেকে মতিঝিল উত্তরা গুলিস্তান বা মতিঝিল যেতে হলে তার বাসে বাদুর ঝুলা হয়ে যেতে হতো, এবং ভাড়া লাগতো বেশি, সময় যে কতক্ষণ লাগতো সে জানতো না, মানে প্রায় দিনই অফিস ফেল করতে হতো, অফিস সময় ফেল করতে হতো। এখন সে একটা এসি ট্রেনে উঠে কম সময়ে এবং নির্দিষ্ট সময়ে সে যেতে পারছে, হ্যাসেল ফ্রি একটা সময় সে পার করে, মানে দলীয় রাজনীতির বাইরেও মানুষকে এই যে স্বস্তি দেওয়া, এইটা কিন্তু আমার কাছে মনে হয় যে ভোটে একটা প্রভাব এবার ফেলবে, এবং সেটা আসলে ভোট হওয়ার পরই আসলে সেই সমীকরণটা বোঝা যাবে। কিন্তু আসলে এটা কিন্তু আলোচনা কিন্তু হচ্ছে, এটা যে ভোটের সমীকরণ এবার আমরা যে এই 90 সাল থেকে যে ভোটের হিসাব দেখে আসছি, এইবার হয়তো ভোটের হিসাবটা নতুন করে আমাদের করতে হবে, সেজন্য আমাদের আসলে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত। মোহাম্মদ শাহনাজ, আপনার কাছে আমি আসলে এই জায়গাটায় একটু শুনতে চাচ্ছি যে এখানে তো বললেন সুইং ভোটের কথা, কিন্তু অ্যান্টি আওয়ামী লীগ ভোটের যে কথাটা তুললেন আশিস সৈকত, আওয়ামী লীগের ভোট আর অ্যান্টি আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগের এবার চ্যালেঞ্জটা অনেক বড় হয়ে দাঁড়ালো কিনা? তা তো কিছু আছেই, তবে আওয়ামী লীগ যেমন চ্যালেঞ্জ দাঁড়িয়েছে এই যে অ্যান্টি মানে আওয়ামী লীগ ভোটগুলো ছড়িয়ে যাবে বিভিন্ন জায়গায়, এক জায়গায় তো আর যাবে না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। আর আওয়ামী লীগের যার উন্নয়নমূলক কাজগুলোর দিকে তারা নজর দিয়ে, মানে ভোটারদের নজরটা টানার চেষ্টা করবে। যেটা যাবে আওয়ামী লীগে, সেটা আওয়ামী লীগের যারা একদম সমর্থক তারা তো দিবি, সুইং ভোটটা নিয়েও আমরা আলাপ করে ফেললাম, সেগুলো যাবে অর্জন দেখে। কিন্তু আমি বলছিলাম যারা একদম অ্যান্টি আওয়ামী লীগ, যে একদম কোনোভাবেই আওয়ামী লীগকে ভোটই দিবে না, বরং আওয়ামী লীগের বাইরে গিয়ে যে দলগুলোকে পাবে সেখানে দিবে। ছোট ছোট দল যেহেতু অনেক বেশি হয়েছে, সেখানে কিছু বেশি চলে যাবে কিনা? এমন কিছু হয়নি। এই জন্য যারা অ্যান্টি আওয়ামী লীগ তারা প্রথম থেকে অ্যান্টি আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগ আমার মনে হয় আওয়ামী লীগের জানায়, খুব ভালো করেই জানে। তারা একদিকে না একদিকে রওনা হবে, সবাই একদিকে রওনা হবে না, বিভিন্ন দল দাঁড়িয়ে আছে অ্যান্টি আওয়ামী লীগের, সুবিধা মতো যেদিকে যেতে পারবে সেদিকে যাবে, কিছু সুবিধা তাদের কাছ থেকে নেবে, অথবা ভোটাররা স্বাভাবিক ভোটার ভোট দেবে, আওয়ামী লীগকে না দিয়ে যে কোনো দলকে দেবে। আর আওয়ামী লীগের তো একটা বিরাট একটা ভোট আছে, তাদেরগুলো আর যাচ্ছে না, এটা সব মানে প্রথম থেকে চলে আসছে। এতে খুব চ্যালেঞ্জ আওয়ামী লীগ ফেস করবে বলে আমার মনে হয় না, কারণ যেগুলো অ্যান্টি আওয়ামী লীগ ভোট এগুলো অ্যান্টি আওয়ামী লীগই দেবে, এবং তারা চিন্তা করবে কোনটা দিলে আওয়ামী লীগকে কাট করা যায়। জাতীয় পার্টির ক্ষেত্রে যদি জাতীয় পার্টি এবার আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ না হয়, আগে যেমন দেখা গিয়েছে জোটবদ্ধ হয়ে তারা নির্বাচন করেছে, এখনো বেশ কয়েকবার ইলেকশনে তো একসাথেই করেছে, এখনো যে একা করবে তো সেটা বলা যাবে না। আর তাছাড়া আমার যেটা মনে হয় জাতীয় পার্টি তখনই একাই নির্বাচন করবে যদি বিএনপি না আসে, একটা বিরাট বিরোধী দল দেখাবার চেষ্টা তারা নিজে থেকে করবে। যদি বিএনপি এসে যায় তাহলে অ্যান্টি আওয়ামী লীগ ভোটগুলো বিএনপির জন্য বেকায়দা হয়ে যাবে, যদি জাতীয় পার্টির জন্য বেকায়দায় পড়ে যাবে। আর জাতীয় পার্টি অনেক হারাবার প্রশ্ন থাকবে, কারণ যেই জাতীয় পার্টির পক্ষে যে ভোটগুলো আসবে সেগুলো খুবই সামান্য আসবে, তার চেয়ে আওয়ামী লীগের সাথে যোগ দেওয়াটা তারা অনেক বেশি সহজ মনে করবে, এবং তাদের জন্য মানে এই বৈতরণী পার হওয়ার জন্য সুবিধাজনক বলে মনে করবে। জাতীয় পার্টি যদি এগুলো রাজনৈতিক দলের ভাবনা চিন্তা, তারা তো তাদের দলীয় সিদ্ধান্ত তাদের
তাদের মতো করেই নেবে। নির্বাচন কমিশনের জায়গাটায় আসতে চাই। নির্বাচন কমিশনকে তো কাজ করতে হবে তার মতো করে, এবং সেই যে রুটিন ওয়ার্কটা নির্বাচন কমিশন করবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে খুব কথা হয়। বাংলাদেশের নির্বাচন কমিশন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ক্ষমতার দিক থেকে, কিন্তু প্রশ্ন ওঠে আন্তরিকতা নিয়ে। এই আলোচনাটা আমাদেরকে প্রায়শই করতে হয় যে কতটা দিবে আসলে অন্যান্য দলকে সেই সুযোগ। এটা বলার জন্য প্রথমেই নির্বাচন কমিশন যেটা আসবে সেটাকে একচোট গালাগালি করবে যারা ক্ষমতার বাইরে থাকে। তো এটা ধরেই নেওয়া হবে যে আন্তরিকতার কথা তা বলবেই, তাদের বিশ্বস্ততার কথা বলবেই। এগুলো রাজনৈতিক চাল বলে আমি মনে করবো, আবার কোনো কারণ নাই। দেখেন যারা নির্বাচন কমিশনে আগেও এসছে তাদের হিসাবটা নেন, এখন যারা আছে তাদের হিসাব, তারা স্বক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে কাজ করেছে, এমন তাদের বদনামও ছিল না। তারা সবাই তো আমলা ছিল অথবা বিভিন্ন প্রফেশনে ছিল, তারা সুন্দরভাবে তাদের ক্যারিয়ারটা শেষ করেছে, সেখানে কোনো স্পট নেই। নির্বাচন কমিশনে এসে পাওয়ার কিছু নেই। আর নির্বাচন কমিশনে আসার পরে কিন্তু এরপরে সরকারি নিম্নতম একটা কাজও করতে পারবে না সরকারি অফিসিয়ালি, কারণ আইনের বিধান হলো নির্বাচন কমিশন থাকার পরে আর অন্য কোথাও সরকারি কাজে থাকতে পারবে না। নির্বাচন কমিশন কিসের লোভে উল্টা কাজ করবে, ঠিকমতো কাজ করছে। এই নির্বাচন কমিশনে যারা কমিশনার হন, আপনি যেটা বললেন যে তারা তো তাদের মানে সেই একদম প্রফেশনাল লাইফটা খুব সফলতার সাথে সম্পন্ন করে এখানে সাধারণত এসে থাকেন, তাদেরকে একটা নিয়োগ দেয়া হয়। সেখানে তারা সেই যে একটা তাদের প্রিভিয়াস সফলতা, সেটা কি ম্লান হয়ে যায় না? এই যে গালিগালাজ হয় না, আমি বলবো মোটেও হয় না। এই জন্য যে তারা এখানেও তাদের কাজগুলো সুন্দরভাবে করছে। আপনারা একটা উদাহরণ দেন যে এই কাজটা আইনের বাইরে তারা করেছে, এই কাজটা এই পক্ষে তারা করেছে, একটা দেখাতে পারবেন না। আমি বল এই কমিশনও দেখাতে পারবেন না, আগের কমিশনগুলো দেখাতে পারবেন না। আইনের কাজ করতে গেলে দেখা যায় যে ঠিক মতো করছে, এটা অনেক লাগে, যেটা আইনসঙ্গত, এই মধ্যে তফসিল দিতে হবে, এটা আইনসঙ্গত করতে হবে, এছাড়া উপায় নাই। কিন্তু অন্য দলভাবে তফসিল পিছিয়ে দেওয়া, তখন তাদের কথা শোনার কোনো আইন নাই, কাজে তখন খারাপ হয়ে গেল। আরেকটা জিনিস হয়, আমি যেটা দেখেছি, সরকারি যে দল থাকে তারা করে কি, যেটা তাদের কাজ না, যেটা নির্বাচন কমিশনের কাজ, সেটা তারা প্রকাশ করে। যেমন আমি কয়েকদিন আগে দেখলাম স্কলে, কোন টিভি চ্যানেল স্কলে দেখলাম, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কোনোভাবেই নির্বাচন পিছাবে না। এটা তো তার কথার দায়িত্ব না। পররাষ্ট্রমন্ত্রী উনি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বলতে পারেন না, আওয়ামী লীগের নেতা হিসেবে বলতে পারেন না, আওয়ামী লীগের কর্মী হিসেবে বলতে পারেন, এটা তার দায়িত্ব। এটা বলবে নির্বাচন কমিশন। এরকম হাজারো কথা বলে, এই যে বিশেষ করে সরকারি দল বেশি মানে তারা বাধ্যগত দেখাবার জন্য। সেটা তো কোনো এমপি বা মন্ত্রীদের কথা আমরা এখানে বাদ রাখলাম। যদি বলি নির্বাচন কমিশনে যারা রয়েছেন, নির্বাচন কমিশনার, তাদের বক্তব্য আরো কতটা একদম খুব যত্ন করে দেওয়ার কথাটা যদি বলি, যে কোনো একটা কথা এমন ছুটে গেল যেটা অনেক সমালোচনা মানে জন্ম দিতে পারে, সেই জায়গাটায় তাদের আরো কতটা সতর্ক থাকা উচিত? হাইপোথেটিক্যাল আমি বলবো, এই জন্য এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। যেমন আমি যে একজন কমিশনার বলেছেন সময় দিতে, এটা দিতেই পারে। আমরা বলছি যে মানে কমিশনের কাজ কথা না, এটা উনি একা বলছেন। উনি একা বললে তো কমিশন একই কথা বলবেন, মানে উনি তো বেআইনি কোনো কথা বলেন। এরকম হাজারো কথা হয় যেগুলো হয়তো 19-20 হতে পারে, কিন্তু বেশিরভাগ কথাই সঠিকভাবে বলে, কিন্তু ধরেই না হয় এই কথা বললে সরকারের পক্ষে বলে, অথচ এটা আইনের পক্ষে বলছে। আর সরকার সাধারণত বেআইনি কথা, যেই সরকারই থাকুক, সেই জামাতও থাক, জাতীয় পার্টি থাক, বিএনপি থাক, আর আওয়ামী লীগ থাকে, যে সরকারে যারা থাকে তারা আইনের কথাগুলোই মূলত বলে, বিশেষ করে নির্বাচনের সময়। বেআইনি কথা তো বললে ধরা খাবে বেশি, এই জন্য কেউই বলে না। তো সেই ক্ষেত্রে ওই ধরে ওরা আইনের কথা বললেই ধরে না হয় সরকাররা তারা এক হয়ে গেছে, এই করে তারা সমালোচনা 14 গোষ্ঠী উদ্ধার করে তাদের আর কি। কিন্তু আপনি একটা, আমি আবারও বলছি যে কোথাও একটু দেখান তো নির্বাচন কমিশন এমন একটা কথা বলেই ফেলেছে যেটা বেআইনি এবং কারো পক্ষে। এটা ডেপুটি কমিশনার সম্বন্ধে দুই একটা, যেমন জামালপুরের ডেপুটি কমিশনার বলে ফেলছেন, এটা অনেক আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের কোনো কমিশনার এমন কথা বলেন নাই যার পরে কোনো পক্ষে চলে গেছে। অর্থাৎ তারা তাদের দায়িত্বশীল আচরণটাই আইনসঙ্গত, আমি বলবো আইনসঙ্গতভাবে কথা বলেন। আশিস সৈকত, গণমাধ্যম কর্মীরা দেখা যায় প্রথমে নির্বাচন কমিশনারদেরকে কোনো একটা প্রশ্ন করেন, তারপরেই চলে যান, আমি বর্তমানের কথা বলছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে, সেটা আবার জানতে চান যে কমিশনার বলেছে আপনি কি, মানে এখানে কি মিলাতে চান গণমাধ্যম কর্মীরা? আর যদি কিছু মিলাতেও চান, সেটা অনেক বেশি অযৌক্তিক কিনা? না, সেটা তো ধরেন যে সেটা কোনো খারাপ কিছু না, কারণ ইলেকশন কমিশন একটা সিদ্ধান্ত নিল
আর রাজনৈতিক দলগুলো তো তার স্টেক হোল্ডার, রাজনৈতিক দলগুলো তো পার্টিসিপেট করে ইলেকশনে। তো যেমন ইলেকশন কমিশনের সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত না, একজন কমিশনার বলে, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে নির্বাচনের তারিখ প্রয়োজনে পেছানো হতে পারে। তো সেটা নিয়ে স্বভাবতই গণমাধ্যম কর্মীরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে গেছেন যে ইলেকশন কমিশন তো এটা বললো তারিখ পিছাতে পারে, আপনাদের কোনো আপত্তি আছে কিনা। তো উনি বলেছেন যে না, যদি এর সাংবিধানিক যে নিয়মের মধ্যে যেটা আছে সেই ফ্রেমের মধ্যে থেকে যদি নির্বাচন করে আমাদের কোনো আপত্তি নেই। সেটা কিন্তু আমার কাছে মনে হয় এটা বরং ভালো, হেলদি, মানে একজন রিপোর্টার হিসেবে এটা যৌক্তিক। আর আপনি ইলেকশন কমিশনের যে কথাটা বললেন যে ওনারা কথাবার্তা নিয়ে, যে দেখেন ইলেকশন কমিশন হয়তো প্রতিদিন কেউ কথা বলে কেউ বলে না, কিন্তু ওনারা যে একটা বিরাট কর্মযজ্ঞ করছে এই খবর কিন্তু কেউ রাখে না। স্যার এটার মধ্যে ছিলেন, স্যার আমার চেয়ে ভালো বলতে পারবেন। এটা কিন্তু জাতীয় সংসদ নির্বাচন 300 আসনে একদিনে করা, এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জের কাজ, বিরাট কাজ। লক্ষ লক্ষ মানুষকে, এখানে প্রায় 10 লাখ মানুষ এটার সঙ্গে যুক্ত হয় ভোটের দিন। আপনি তার আগের যে 5-6 মাস ধরে কিন্তু এই প্রস্তুতি পর্বটা চলে, ভোটার তালিকাটা তৈরি করা এবং আসনওয়ারি সেটা নিখুঁতভাবে করা, আসনওয়ারি করা, তারপরে আপনার ভোট কেন্দ্রগুলো আসনওয়ারি নিশ্চিত করা, তারপরে ভোট কেন্দ্র যেগুলো হবে সেগুলো ঠিক করা, ঠিক রাখা। এরপরে সর্বশেষ আপনার এই যে নির্বাচন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তাদের সঙ্গে একটা যুক্ততা তৈরি করা, এরপরে ভোটের দিন তার আগে ব্যালট পেপার তৈরি করে সব আসনে আসনে পাঠানো। এটা কিন্তু আসলে একটা হিউজ ম্যানেজমেন্ট। এত কিছু করার পরে মাথা ঠান্ডা রেখে যে ইলেকশন কমিশন সুন্দরভাবে করতে পারে, আমার কাছে কিন্তু আমি কিন্তু নিজে ইলেকশন কাভার করতে গিয়ে অনেক বছর স্যারদের সঙ্গে কাজ করতে গিয়ে আমি দেখেছি এটা কিন্তু বিরাট, অনেক মানুষ আমরা জানি না, আমরা অনেক কিছু যে কত কাজ আসলে সেখানে হচ্ছে, কত মানুষ সেখানে যুক্ত হচ্ছে। হ্যাঁ, এরপরও একটা দুইটা কথা হয়তো ছুটে যায়, অনেক সময় মুখ থেকে ছুটে যায়। এবং এই ইলেকশন কমিশন নিয়ে কিন্তু আমার, যদি আপনি ফাইন্ডিংস বলেন, আমাদের এই ইলেকশন কমিশন বা তার এই ইলেকশন কমিশন নিয়ে আমি কিন্তু ভালোই আশা দেখি। তারা কিন্তু শেষ পর্যন্ত দেখেন চেষ্টা করছেন। এখনও তারা বলছেন যে নির্বাচনের তারিখ তারা প্রয়োজনে পিছাবেন। তার মানে তারা মনে করেন যে একটা ইনক্লুসিভ নির্বাচন, যারা এখনও আসছে না বলছে তারাও হয়তো শেষ মুহূর্তে আসলে তারা একটা স্পেস দিবেন, সেই চিন্তা কিন্তু তাদের মেধা মননে আছে, চিন্তার মধ্যে আছে। এটা কিন্তু পজিটিভ। তো যদি তারা আজকেই বলে দিতেন যে না নির্বাচনের তারিখ রিজিট হয়ে যেতেন, যা পিছানো যাবে না, তাহলে কিন্তু মনে হতো যে ইলেকশন কমিশনকে একতরফা একটা কথা বলছে কিনা। সেখানে নির্বাচন কমিশনও এই বিষয়গুলো কতটা আমলে নিচ্ছে? অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা যে বলা হয় বা বলা হয় যে কমনওয়েলথ যে পর্যবেক্ষক দল আসার বিষয়টি, সেগুলো কি অনেক বেশি আমলে নিচ্ছে নির্বাচন কমিশন? নিষেধাজ্ঞার চিন্তা ইলেকশন কমিশনের মাথায় থাকা উচিত না, আমার মনে হয় নাইও। কারণ তারা একটা সাংবিধানিক দায়িত্ব পালন করছে। পর্যবেক্ষক দল তো তারা একটা প্রসেসের মধ্যে আছেন। আমরা তো দেখলাম যে পর্যবেক্ষক দল বেশ কিছু নাম ইতিমধ্যে এসছে এবং ইসি সচিব যেটি বললেন যে প্রায় 60 জনের তালিকা তারা ইতিমধ্যে পেয়েছেন এবং তিনি আশা করছেন, যেটি বলছিলেন যে প্রায় সব মিলিয়ে 200-র বেশি পর্যবেক্ষক, বিদেশি পর্যবেক্ষক আসবেন। এখন বিদেশি পর্যবেক্ষক থাকতেই হবে, আমার কাছে তো এরকম কোনো ম্যান্ডেটরি কিছু না, এখানে কোনো আইনে বলা নাই যে বিদেশি পর্যবেক্ষক নির্বাচনের দিন থাকতেই হবে। তো মানে আমরা বিদেশের প্রতি আমার বিদেশ প্রীতিটা আমাদের এত বেশি না, আমাদের দেশি অবজারভারও তো আছে, গণমাধ্যম কর্মীরা তো সবচেয়ে বড় অবজারভার, আর ভোটাররা তো আসলে অ্যাকচুয়াল অবজারভার হলো ভোটাররা। তো সেই তাদের প্রতি আস্থা না রেখে আমরা খালি বিদেশি অবজারভার, 200 বিদেশি অবজারভার, 500 প্রত্যেকের হাতে একটি করে ডিভাইস থাকে এবং সেটা দিয়ে যেখানে যা কিছু হচ্ছে সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া, সেখানে কারচুপির সুযোগ আসলে কতটা থাকে। সম্প্রতি লক্ষ্মীপুরে একটা ঘটনা ঘটলো, লক্ষ্মীপুর উপনির্বাচনে 3টা কেন্দ্রে জাল ভোটের ঘটনা ঘটলো। সেটা কিন্তু কোনো রিপোর্টার করে নাই, একজন এরকম ভোটার, সে তার বা লোকাল কোনো মানুষ, সে তার মোবাইল দিয়ে তুলে এটা পাঠিয়ে দিয়েছে এবং সেই 3টা কেন্দ্রে ভোট কিন্তু পরে বাতিল হয়ে গেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে। ফলে এটা কিন্তু খুব কঠিন আর কি এই সময়ে এসে, কারণ প্রযুক্তি এত মানুষের হাতের কাছে চলে এসছে, সব মানুষ কিন্তু অবজারভার এখন। এবং সেখানে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জও আসলে নিঃসন্দেহে বেশি এবং তারা সেভাবেই কাজ করবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই বছর হলো যে ভোটার উপস্থিতি। শেষের দিকে চলে এসেছি মোহাম্মদ শাহনাজ, আরেকটা জায়গায় আমি একটু শুনতে চাই, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনারও বলেছেন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা তো ভাবছেন, সেখানে 2 ধরনের কথা আছে, যে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নাকি ভোটারদের উপস্থিতি। সেখানে নির্বাচনে এই সময়টাতে মানে নির্বাচনের দিনটাতে ভোটারদের কত শতাংশ ভোট একদম কাস্ট হতে হবে, এটা তো সংবিধানে বলা নেই, এরকম একটি কথা বলেছেন। সেটাই কি তাহলে গুরুত্ব মিলবে নাকি মিলবে না? আসলে একটা জিনিস লক্ষ্য করেন, বিএনপির একটা নির্দিষ্ট ভোট আছে, আশিস তাও বলছেন 30 থেকে 33-34% ভোটও আছে।
এই ভোটটা বিএনপি যদি ইলেকশন না করে তাহলে কি করবে তারা? যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন নির্বাচন আমরা দেখেছি তারা নিষেধ করেছে তাদের ভোটারকে নির্বাচন কেন্দ্রে না যাওয়ার জন্য, অর্থাৎ ভোট না দেওয়ার জন্য বলেছে। সেই ভোটগুলো বেশিরভাগই আসবে না, একটা বিরাট অংশ থেকে ভোটার আসবে না, সেখান থেকে শতাংশ কমে যাবে। তারপরে ধরেন যখন আরেকটা জিনিস হবে, যখন দেখবে যে বিরাট একটা বাধাবন্ধকতা নাই তার প্রার্থীর পক্ষে, সেই ক্ষমতাসীন দলেরও তারা ভাববে যে আমার তো একটা নির্দিষ্ট ভোট আছে এবং এর অধিকাংশ ভোট দেবে। এর মধ্যে কিছু লোক ভাববে যে মানে আমি আমার যাকে সমর্থন করি ভোটটা না দিলেও সে জিতবে, এইজন্য আমি গেলাম না, যাবে, এরকম একটা অবস্থান দাঁড়াবে। এই বিষয়গুলো দেখার এই কারণে ভোট কমে যেতে পারবে। তো এই জন্য এখন দায়িত্ব হলো যে আজিজা যেটা বললেন যে নির্বাচন কমিশনেরও দায়িত্ব আছে, লেভেল প্লেইং ফিল্ডটা আছে ওটা বোঝাবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সাথে সাথে যে দলগুলো অংশগ্রহণ করবে তাদেরও একটা দায়িত্ব দাঁড়াবে যে না, তা আমাদের ভোটারগুলো ম্যাক্সিমাম যাতে আসে, তারা জন্য আইডল বসে না থেকে অপেক্ষা করে যে আমার দল জিতবে, আমার প্রার্থী জিতবে, এইদিকে খেয়াল রাখা, তাহলে দেখা যায় ভোট বেশি পাবে। তারপরেও কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, আইনে কোনো নির্দিষ্ট সংখ্যা নাই যে এত পার্সেন্ট হতে হবে। এটা বিভিন্ন ইউরোপিয়ান দেশে প্রেসিডেন্ট নির্বাচন অথবা প্রধানমন্ত্রী নির্বাচনে যে প্রদত্ত ভোটে এত পার্সেন্ট 50% এই ধরনের কোনো বিধান আমাদের নাই। বরং আপনি দেখেন অস্ট্রেলিয়াতে অনেকে ভোট দিতে, আমাদের দেশের লোকেরা কিন্তু ভোট দিতে চায়, পরিস্থিতির কারণে দিতে পারেন, এই জন্য লেভেল প্লে ফিল্ডের কথা বলা হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়াতে কিন্তু ভোট দিতে চায় না, তখন করে কি তাদেরকে $50 করে ফাইন করে এবং সেই জরিমানার টাকাটা অ্যাডভান্স দিয়ে আমি ভোট দেবো না বলছে, এই অবস্থা। আর আমাদের লোকেরা ভোট দিতে চায়। এখন এই স্টেক হোল্ডার যারা আছে তারা যদি আগ্রহ প্রকাশ করে, অর্থাৎ মূল স্টেক হোল্ডার তো রাজনৈতিক দলগুলো, ওরা যদি সবাই সহযোগিতা করে এবং নির্বাচনে আসে, মানুষ কিন্তু ভোট দিতে চায়। আমেরিকানে একটা সমীক্ষায় এআই বোধ হয় একটা সমীক্ষা দেখলাম, 92% লোক মানে ভোটাররা ভোট দিতে চায় যদি পরিবেশটা সুন্দর থাকে, অর্থাৎ আমাদের ভোটার কিন্তু ভোট দিতে আগ্রহ। মানে শেষ করবো আজকে আলোচনা, কি বলবেন শেষে? সেটা বলবো যে সব দল আসুক, সুন্দর একটা নির্বাচন হোক, শান্তিপূর্ণ নির্বাচন হোক। 14 সালে আমরা নির্বাচন করেছি, অনেকটা সেই পরিস্থিতির দিকে আগাচ্ছে, এরকম যেন না আগায়। 14 সালে প্রায় 1,500-এর উপর স্কুল ঘর নষ্ট হয়েছে, প্রায় 400-500 লোক মারা গিয়েছে, নিরীহ নির্বাচনের দায়িত্বের লোকগুলো মারা গেছে, তাদের সংসার নষ্ট হয়ে গেছে। এইগুলো থেকে যেন সব দল বিরত থাকে। নির্বাচন করেন না করেন আপনাদের ইচ্ছা, অনুগ্রহ করে কোনো সন্ত্রাস সৃষ্টি করে সাধারণ মানুষের জন্য ক্ষতিগ্রস্ত নয়, দেশের ক্ষতি না হয়, এদিকে খেয়াল করে। আশিস সৈকত, আপনিও নিশ্চয়ই শেষ করবেন, শেষ কথা বলবেন সেই জায়গায়। 2014 সালে আমরা দেখেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক আসনে জিতে গেছে, আর সেটাও কি আসলে কাম্য কিনা, নাকি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনই অনেক বেশি সুখকর? না, ডেফিনেটলি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন তো সবাই চায়, আমরাও চাই, এবং আমরা চাই না 14 সালের মতো 153টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে যাক। এবার কিন্তু সেই লক্ষণও নাই, এবার কিন্তু সব আসনে ভোট হবে। আমার কাছে কেন জানি মনে হয় একটি আসনও বোধহয় এবার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবে না। আর আমি শেষ কথা যেটা বলে শেষ করতে চাই যে ইলেকশন কমিশনের এখন সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া দরকার ভোটার উপস্থিতি বাড়ানোর জায়গাটায়। ভোটারকে যদি তিনি নিশ্চিত করতে পারেন আপনি এলে আপনার ভোটটা নিশ্চিতভাবে দিতে পারবেন, তাহলে কিন্তু ভোটার আসবে। এবং তাদের নানাভাবে প্রচারণা, যত রকম মেকানিজম আছে নির্বাচন কমিশনের হাতে, টুলস যতগুলো আছে, তথ্য মন্ত্রণালয়কে সে কাজে লাগাতে পারে, মাস কমিউনিকেশনকে কাজে লাগাতে পারে, গণমাধ্যমকে কাজে লাগাতে পারে। ভোটারদের যদি নির্বাচনে উনি আনতে পারেন, তাহলে যদি সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত না হয়, মানুষের অংশগ্রহণ যদি ভোটে নিশ্চিত করা যায়, তাহলে এই নির্বাচন নিয়ে খুব বেশি প্রশ্নের জায়গা আসলে থাকবে না। অর্থাৎ ভোটার উপস্থিতির জন্যই এক ধরনের প্রচারণা হতে পারে, সেটা নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে করবে, সেটাই আপনি ব্যক্ত করলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশিস সৈকত আপনাকে, মোহাম্মদ শাহনেওয়াজ আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তফসিল পেছাবে কি পেছাবে না এখনও আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে বিএনপির মতো বড় রাজনৈতিক দলই বলি কিংবা তাদের সমমনা দলগুলো নির্বাচনে আসার ব্যাপারে কোনো আগ্রহ প্রকাশ করে কিনা, বা তারা সেই আবেদন নির্বাচন কমিশনকে করে কিনা। সেই জায়গাটায় যদি আবেদন করা হয় তাহলে হয়তো নির্বাচন কমিশন সেটা বিবেচনা করে নিয়ে তফসিল পুনর্বিবেচনা করবে, বা সেই তফসিলটা আবার ঘোষণা হবে। সব কিছুই এখন আসলে দেখবার অপেক্ষা। তবে একটি সুষ্ঠু ভোট হোক, অংশগ্রহণমূলক নির্বাচন হোক, সেটা রাজনৈতিক দলের অংশগ্রহণের দিক থেকেও নিশ্চয়ই আমাদের প্রত্যাশা রয়েছে, ভোটারদের উপস্থিতির দিক থেকেও প্রত্যাশা রয়েছে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।